নিয়ম যেটা সেই নিয়মটাই তো অ্যাপ্লাই করতে হবে। রেফারি সেই নিয়মটাই অ্যাপ্লাই করেছেন এবং ওই নিয়ম অনুযায়ী খেলাটা হয়েছে। আপনি কেন আসলে বলবেন যে এটা নিয়ম অনুযায়ী খেলা হয়েছে? প্রথমত সালার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন ব্যাপারটা কি ঘটেছে। যখন সালার সঙ্গে আসলে কন্ট্যাক্টটা হয়েছে ওই সময়টায় সালা অলরেডি বলের কন্ট্রোলটা লুজ করে ফেলেছিলেন, অর্থাৎ ওই সময় বলের কন্ট্রোলটা সালার সঙ্গে ছিল না। মানে আবারও যদি একটু লক্ষ্য করে দেখেন একদম শুরু থেকে বলটা সালার পায়ে প্রথমে ছিল, এরপরে যখন আসলে মূল কন্ট্যাক্টটা হয়েছে অপোনেন্টের সঙ্গে মোহাম্মদ সালার, তখন বলটা মোহাম্মদ সালার সঙ্গে ছিল না বা মোহাম্মদ সালাহ অলরেডি বলের কন্ট্রোলটাকে লুজ করে ফেলেছিলেন বা ওই সময়টা মোহাম্মদ সালার কন্ট্রোলে বলটা ছিল না। সো দ্যাট ইজ ওয়াই এটাকে পেনাল্টি দেওয়া যায় না। আইএফএবির রুল নাম্বার 12 যে আছে সেই 12 এর একটা ধারা অনুযায়ী যদি কোনো অ্যাটাকার আসলে বলের কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেন ওই সময়টাতে যদি তিনি আসলে পায়ে চার্জ খেয়ে পড়ে যান সেক্ষেত্রে সেটা পেনাল্টির ফাউল হিসেবে গণ্য হয় না। ঠিক সিমিলার ওয়েতে হ্যারি কেনের সঙ্গে কঙ্গোর ম্যাচটাতে যে বিষয়টা ঘটেছিল খেয়াল করে দেখবেন একদম জেনুইন একটা ফাউল সেটা ছিল, কিন্তু ওই যে ফিফার নিয়মের যে মার প্যাচ খেয়াল করে দেখবেন ওই দিন যে বিষয়টা ঘটেছিল হ্যারি কেন আগেই নিচের দিকে পড়ে যাচ্ছিলেন, মানে তার বডি কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছিল, মানে চার্জ করার আগেই। এক্ষেত্রেও ব্যাপারটা সেম, আর্জেন্টিনার এই ম্যাচের সঙ্গেও হ্যারি কেনের ব্যাপারটার মিল রয়েছে। আমরা পাশাপাশি যদি একটু লক্ষ্য করে দেখি ওই দিন যে বিষয়টা ঘটেছিল যে হ্যারি কেন অপোনেন্টের গোলকিপারের সঙ্গে সংস্পর্শে আসার আগেই তার বডি পজিশনটা নিচের দিকে চলে গিয়েছিল, তার মানে তিনি বডি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। সো এই কনসিডারেশনে কঙ্গোর সাথে ওই দিন হ্যারি কেনকে পেনাল্টিটা দেওয়া হয় নাই। ঠিক তেমনিভাবে এই ম্যাচেও মোহাম্মদ সালাহকে আসলে পেনাল্টিটা দেওয়া হয় নাই এই কারণে যে সালাহ অলরেডি বাই দ্য টাইম তার সঙ্গে কন্ট্যাক্টটা হয়েছে সালাহ অলরেডি বলের কন্ট্রোলটা লুজ করে ফেলেছিলেন। তবে এইখানে আরেকটা আইনের জায়গা আছে, আরেকটা আইনেও বলা আছে ফিফার এই নাম্বার 12-এরই, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি বলের কন্ট্রোল লুজ করেও ফেলেন তারপর যদি তার আসলে ঘুরে সেই বলটাকে আবার কন্ট্রোলে নেওয়ার সুযোগ থাকে বলে মনে হয় রেফারির কাছে, তখনও কিন্তু তাকে ফাউল করা হলে সেটা ফাউল হিসেবে গণ্য হবে যদি সেই ফাউলটা রেকলেস ফাউল হয়। যদি সেই ফাউলটা রেকলেস ফাউল হয়, এখন এই ম্যাচের যিনি রেফারি ছিলেন তার একটা ইন্টারপ্রিটেশন আমরা পেয়েছি। সেই ইন্টারপ্রিটেশনে এই বিষয়টা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি এই ফাউলটাকে রেকলেস ফাউল মনে করেন নাই। প্রথম যে ধারাটা বলছিলাম যে আলটিমেটলি কোনো একজন প্লেয়ার যদি তার বলের পজিশনটা লুজ করে ফেলেন তারপর তাকে ফাউল করা হয় তখন সেটা আসলে পেনাল্টির অফেন্স হিসেবে গণ্য হয় না, কিন্তু সেটা আবার গণ্য হতে পারে যদি সুযোগটা এরকম থাকে যে হ্যাঁ তিনি আবার ওইখান থেকে ঘুরে ওই বলটার পজিশনটা নিতে পারেন, কিন্তু তখন যদি তাকে রেকলেস ফাউল করা হয় তাহলে সেটা তখন পেনাল্টি হিসেবে গণ্য হয়। এখন রেফারির ইন্টারপ্রিটেশন অনুযায়ী এটা একটা সফট ট্যাকল ছিল, এটা রেকলেস ফাউলের মানে আওতায় ছিল না, এই কারণে তিনি পরবর্তী সময় যদি সালা বলটাকে আবার রিগেইন করতেও পারতেন সেটা তার কাছে মনে হলেও সেটা কিন্তু পরবর্তী সময় রেফারি দেন নাই। সো আইনের অনেক মারপ্যাচ আছে, এই মারপ্যাচের উপর বেস করে আসলে দেওয়া হয় না। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা জাস্টিস কিনা, আমি ডেফিনেটলি হ্যারি কেনের ওই দিন আমি বলেছিলাম যে আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটা শিওর হয়তো বা ফাউল পেতে পারেন, কিন্তু নিয়ম যেটা সেই নিয়ম অনুযায়ী নিয়মটাকে অ্যাপ্লাই করা হয়েছে কিংবা নিয়মটাকে ওইভাবে অ্যাপ্লাই করা হয়। আজকে মোহাম্মদ সালাহর ক্ষেত্রেও নিয়মটাই অ্যাপ্লাই করা হয়েছে এবং ভিএআর কেন আসলে সেই জায়গাটায় ইন্টারফেয়ার করে নাই এটার কারণটা হচ্ছে ভিএআর একদম অবভিয়াস ইররে ইন্টারফেয়ার করে এক্ষেত্রে। এবং একটা বিষয় সেটা হচ্ছে অনফিল্ড রেফারি কিন্তু ভিএআর এর কাছে যান না, ভিএআর আগে দেখেই সেটা অনফিল্ড রেফারিকে নির্দেশনা দেন যে ভাই তোমাকে ভিএআরটা দেখতে হবে। সো ভিএআর যখন ঘটনাটা ঘটেছে ভিএআর এর কাছেও এই পুরো ঘটনাটাকে অবভিয়াস কোনো এরর মনে হয় নাই, যে কারণে ভিএআর এটা পরবর্তী সময় আর কোনো চেকে যায় নাই। এর কারণ এক নাম্বার কারণ আমি যেটা বলছিলাম যে মোহাম্মদ সালাহ যখন ট্যাকেলের শিকারটা হয়েছেন বা যখন তার পায়ে কন্ট্যাক্টটা হয়েছে ফিজিক্যাল কন্ট্যাক্টটা হয়েছে বাই দ্য টাইম তিনি আসলে বলের পজিশনটা আগেই লুজ করে ফেলেছিলেন, যেমনটা এর আগের দিন হ্যারি কেন লুজ করেছিলেন। এবারে যাদের আসলে মিশরের সেকেন্ড গোলটা নিয়ে কমপ্লেইন আছে, সেকেন্ড গোলটা যেটা আসলে বাতিল হয়েছিল এটা খুব কমন একটা ব্যাপার। খুব রিসেন্ট টাইমসে আমি যদি বলি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, সেটা চেলসির এবং ফুলহ্যামের একটা ম্যাচে এরকম একটা ঘটনা ঘটেছিল যে গোল হয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছিল যে ওই অর্ধে একটা ফাউল তার আগেই হয়েছে। এই ওয়ার্ল্ড কাপেও পর্তুগাল উজবেকিস্তান ম্যাচেও সিমিলার একটা ঘটনা ঘটেছে এবং সেটাও একদম সিমিলার কারণেই উজবেকিস্তান একটা মানে গোল ওই জায়গাটায় মিস করেছে। সো এইটা যারা রেগুলার ফুটবল খেলা দেখেন আসলে তারা জানেন যে ওই যদি এক অর্থে ফাউল হয় এরপরে গোল টেনে নিয়ে যাওয়ার পরও যদি ভিএআর মনে করে ইট ওয়াজ অ্যান অবভিয়াস ইরর
ভিআর কিন্তু সেই জায়গাটা ইন্টারফেয়ার করতে পারে এবং সেই জায়গাটায় করেছে। সো অনেক বিতর্ক হবে, আমি জানি অনেকে অনেকভাবে বলার চেষ্টা করবেন, আমাকে বলবেন আমি আর্জেন্টিনার সাপোর্টার। না, আমি আর্জেন্টিনার সাপোর্টার নাই। এর আগের একটা ভিডিওতে আমি এটা ক্ল্যারিফাই করেছি। প্রথমত একদম বংশ পরম্পরায় আমার পরিবারের সবাই ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমি যখন একটা পর্যায়ে প্রফেশনালি কাজ করা শুরু করেছি তখন আসলে কোনো সাপোর্ট করার তো প্রসঙ্গের জায়গা নাই। আমি আপনাকে নিয়মটা বোঝালাম যে নিয়মটা আসলে এইটা। এখন এই নিয়মটা আসলে জাস্টিস দিচ্ছে কি দিচ্ছে না, এই নিয়মটা ইনসাফ দিচ্ছে কি দিচ্ছে না, সেটা তো অবশ্যই একটা প্রশ্নের জায়গা। আমার কাছে মনে হয় যে ফিফার এই যে এত ল কমপ্লিকেসি, সব ল আসলে জাস্টিস বা ইনসাফ। হ্যারি কেনের সাথেও যেটা হয়েছে, এই দিন মোহাম্মদ সালাহর সঙ্গে যেটা হয়েছে, ইনসাফের জায়গা চিন্তা করলে ডিবেটের জায়গা আছে, বিতর্ক আমরা করতে পারি, কিন্তু যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা নিয়মটা অ্যাপ্লাই করে করা হয়েছে। দ্যাট ইজ দ্য থিং। কমেন্ট বক্সে আপনাদের